সাক্ষ্য যখন জানতে পারে যে ঝিলকে ডিভোর্স পেপারটা দিয়েছে চৈতি, তখন ঝিলকে নিয়ে সাক্ষ্য চৈতির কাছে চলে যায়। আর তখন সেখানে গিয়ে চৈতিকে এক সজোরে চড় মারে এবং সে বলে যে তোর কি করে সাহস হলো, তুই ঝিলের হাতে এই ডিভোর্স পেপারটা তুলে দিয়েছিস। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি আজকের এপিসোডে। ঝিল যখন চেক আপ করাতে আসে, তখন সে সাক্ষ্যর হাতে একটা চিঠি দেয়। আর সেটা দেখে সাক্ষ্য মনে করে সে হয়তো একটা তাকে লেটার দিচ্ছে বা কোনো চিঠি দিচ্ছে, হয়তো তার মনের কথা বলার জন্য। এরপর যখন ঝিল সেখান থেকে চলে যায়, তখন সাক্ষ্য সেই চিঠিটা খুলে পড়তে শুরু করে। আর সেটা পড়তে গিয়ে দেখতে পায় যে এটা আসলে কোনো চিঠি নয়, এটা হলো একটা ডিভোর্স পেপার। আর এটা দেখে তো হতবাক হয়ে যায় সাক্ষ্য। সাক্ষ্য তখন মনে মনে ভাবে, ঝিল এই অসুস্থ অবস্থায় এই ডিভোর্স পেপারটা কীভাবে পেলো? তাহলে কি ও কোনোভাবে গিয়ে ডিভোর্স পেপারটা নিয়ে আসলো নাকি, নাকি ওর হাতে ডিভোর্স পেপারটা কেউ দিয়ে গেল? এটা জানার জন্যই সে ছুটে যায় ঝিলের পিছনে এবং ঝিলের সামনে গিয়ে দাঁড়ায়। এবং সে সাক্ষ্য বলে ওঠে যে ঝিল, তুমি এই অসুস্থ অবস্থায় এই ডিভোর্স পেপারটা কী করে পেলে? তখন এই কথা শুনে ঝিল বলে, কেন, আপনি এই ডিভোর্স পেপারটা দেখে খুশি হননি? আপনি তো চৈতি ম্যামকে বিয়ে করবেন, আর এই ডিভোর্স পেপারটা তো আমাকে চৈতি ম্যামই দিয়ে গেছে। আমি তো এই অসুস্থ অবস্থায় ডিভোর্স পেপারটা আনতে যাইনি। চৈতি ম্যামই তো এই ডিভোর্স পেপারটা আমার হাতে দিয়ে গেল। আপনি যখন আসেননি তার আগে চৈতি ম্যাম আমার সাথে দেখা করতে এসেছিল, আর তখনই তো এই ডিভোর্স পেপারটা আমার হাতে তুলে দিল। আমি তো শুধুমাত্র ডিভোর্স পেপারে একটা সাইন করে দিয়েছি, আর তাছাড়া তো কিছু করিনি। আর চৈতি ম্যাম তো বলেছে যে এই ডিভোর্স পেপারটা তো আপনিই তুলে এনেছেন, আর এখন আপনি নাটক করছেন। তখন এই কথা শুনে তো সাক্ষ্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সাক্ষ্য তখন ঝিলকে বোঝানোর চেষ্টা করে যে ঝিল, আমি এই ডিভোর্স পেপারটা তুলে আনিনি, আমি তো তোমাকে ডিভোর্স দিতে চাই না, তাহলে এই ডিভোর্স পেপারটা কেন তুলতে যাব? তখন ঝিল কোনোভাবেই মানতে রাজি হয় না। এরপর ঝিলকে সাথে নিয়ে সাক্ষ্য আবারও চৈতির সামনে চলে আসে। চৈতির সামনে এসে সাক্ষ্য চৈতিকে জিজ্ঞাসা করে যে চৈতি, তুই আমার আর ঝিলের ডিভোর্স পেপারটা কেন নিয়ে এসেছিলিস? আর তুই ঝিলের হাতে কেন এই ডিভোর্স পেপারটা দিয়েছিস? আর কেন আমার নাম বলেছিস যে আমি এই ডিভোর্স পেপারটা দিয়েছি? তুই কেন এত বড় মিথ্যা কথা বললি? তখন চৈতি বুঝতে পারে যে তার সমস্ত প্ল্যান সাক্ষ্য জানতে পেরে গেছে। সে এখন কোনো উপায় না পেয়ে সে বলে, কেন সাক্ষ্য, তুমি তো ঝিলকে ডিভোর্স দিতে চাও, আমি তার জন্য একটু ঝিলকে সাহায্য করেছিলাম। আর ঝিল তো এই অসুস্থ অবস্থায় সে কোনোভাবে ডিভোর্স পেপার তুলতে যেতে পারবে না, তার জন্যই তো আমি ডিভোর্স পেপারটা নিয়ে ঝিলের হাতে দিয়েছি। আমি তো ভালো কাজই করেছি, আর ডিভোর্সটা তো হয়ে গেলে আমাদের বিয়ে হবে। এই কথা শুনতেই সাক্ষ্য রেগে যায়। সাক্ষ্য বলে, না, আমি ডিভোর্স দিতে চাই না। আর এই কথা বলেই চৈতিকে এক সজোরে চড় মারে। আর এটা দেখে তো ঝিল অবাক হয়ে থাকে যে সাক্ষ্য এটা কি করছে, চৈতি ম্যামকে সে চড় মেরেছে, কেন চড় মেরেছে এটাই সে ভেবে পাচ্ছে না। তারপর সাক্ষ্য চৈতিকে বলে, সাক্ষ্য, চৈতি, তুই আমার আর ঝিলের সম্পর্কের মধ্যে কোনো বাধা সৃষ্টি করবি না। আমি চাই না যে আমি ঝিলকে ডিভোর্স দেবো তার জন্য, আর আমি তো তোমাকে বিয়ে করতে চাই না। তুই কেন আমার বাড়ির লোককে ভুল বোঝাচ্ছিস? আর তুই কেন ঝিলকে বলেছিস যে তোর আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে? আমি তো সেই বিয়েটা রাজি হয়নি, তাহলে আমার বিয়েটা কি করে হচ্ছে তোর সঙ্গে? তখন এই কথা শুনে ঝিল বুঝতে পারে যে চৈতি ম্যামটাই আসলে খেলা করাচ্ছে, আর তাকে ভুল বোঝানোর চেষ্টা করে স্বাক্ষর থেকে ডিভোর্স দিয়ে তাকে দূরে সরানোর চেষ্টা করে চলেছে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝিল যখন স্বাক্ষর কেবিনে আসে, তখন স্বাক্ষর ঝিলকে প্রশ্ন করে। সে বলে যে ঝিল, এত দেরি কেন হলো? তোমাকে তো বলেছিলাম 12টার সময় আসতে, আর এখন তো বাজে 12টা 20। 20 মিনিট কেন লেট হলো? তুমি কি করছিলে? তখন ঝিল বলে, আপনার এখানে আসার আগে চৈতি ম্যামের সঙ্গে দেখা হয়েছিল, তার সঙ্গে কথা বলতে গিয়েই এখানে আসতে একটু লেট হয়ে গেছে। তখন সাক্ষ্য বলে, কেন, কেন তুমি চৈতির সঙ্গে কথা বলবে? তুমি তো চৈতির পেশেন্ট না, তাহলে চৈতির সঙ্গে তুমি কেন কথা বলছো? তখনই কথা শুনে ঝিল বলে, কেউ যদি জেনে পড়ে কথা বলে, তার সঙ্গে কথা না বলে কি আর আসা যায়? তখনই সাক্ষ্য বলে, আচ্ছা হয়েছে, এবার তোমার মা আর বোনকে বাইরে যেতে হবে। তখনই ঝিল বলে, কেন, কেন ওনারা বাইরে যাবেন? ওনারা এখানেই থাকবেন। তখন সাক্ষ্য বলে, এটা তোমার আর আমার কথা, আর আমি এখানে পেশেন্ট ছাড়া অন্য কারোর সঙ্গেই কথা বলি না, এই জন্য তোমার বাড়ির লোককে এখান থেকে চলে যেতে হবে। এরপর মিনু আর মিলি বলে, আচ্ছা বাবা, আমরা চলে যাচ্ছি। এই বলে মিনি ও মিনু বাইরে চলে যায়। তখনই সাক্ষ্য ঝিলকে জিজ্ঞাসা করে, তোমার সমস্যা কি? জ্বর কেন এসেছিল? ঝিল তখন বলে, হ্যাঁ, জ্বর এসেছিল। সাক্ষ্য বলে, তোমার কি মাথা ঘোরে? তখন ঝিল বলে, না, আমার মাথা ঘোরে না। তখন সাক্ষ্য তখন বলে, তোমার কি বমি বমি হয়? ঝিল বলে, না। সাক্ষ্য বলে, তাহলে কি চোখে মুখে অন্ধকার দেখো নাকি? ঝিল বলে, না। সাক্ষ্য বলে, তাহলে জ্বর কেন এসেছে সেটা তো আমাকে জানতে হবে। তখনই ঝিল বলে, ডাক্তার আমি না, ডাক্তার আপনি, এই জন্য আপনি বলতে পারবেন যে জ্বর আমার কেন এসেছিল। তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, জ্বর কেন এসেছে সেটা আমাকেই তো জানতে হবে, আমি তো সেটা জানার চেষ্টা করছি, আর সেই জন্যই তো আমি জিজ্ঞাসা করছি। তখন ঝিল বলে, আমাকে জিজ্ঞাসা করবেন কেন? আমি তো ডাক্তার না, ডাক্তার তো আপনি, আপনি তো সব কিছু জানেন।
তখন সাক্ষ্য বলে, ঝিল তুমি কি আমার সঙ্গে এখানে ঝগড়া করতে এসেছো? তখন এই কথা শুনে ঝিল বলে, না, আমি তো কারোর সঙ্গে ঝগড়া করতে আসিনি, আমি তো এখানে ডাক্তার দেখাতে এসেছি, আর আমি তো এরকমভাবেই কথা বলি, সেটা তো আপনি ভালো করেই জানেন। তখন সাক্ষ্য বলে, হ্যাঁ তা তো জানি, কিন্তু সবসময় কি এরকম রাগ করে আমার সাথে কথা বলবে? কখনো কি ভালো করে কথা বলা যায় না? আর ঠিক তখনই দেখা যায় সেখানে চৈতি চলে আসে, আর চৈতিকে দেখে তো সাক্ষ্য রেগে যায়। সাক্ষ্য তখন বলে, চৈতি তুই এখানে কেন আসলি এখন এই মুহূর্তে? চৈতি তখন বলে, কেন, আমি কি আসতে পারি না? তুই তো পেশেন্ট দেখছিস, আমি একজন ডাক্তার, আমি তো এখানে আসতেই পারি। তখন সাক্ষ্য বলে, না, তুই আসতে পারিস না, তুই খুব ভালো করেই জানিস পেশেন্ট দেখার সময় কাউকে আমি অ্যালাউ করি না, আর তাহলে তুই কেন আসবি? পেশেন্টের তো অসুস্থ হতে পারে। তখন চৈতি বলে, আমি এসেছি বলে কি ওর কোনো অসুস্থ হয়নি? তুই জিজ্ঞাসা করে দেখ। তখন সাক্ষ্য বলে, আমার জিজ্ঞাসা করতে হবে না, আমি যেটা জানি আমি তো সেটাই বলছি। তখন চৈতি বলে, এইসব বিদেশে হয়, আমাদের ইন্ডিয়াতে এইসব কিছু মাইন্ড করে না। তখন সাক্ষ্য বলে, যেটা নিয়ম সেটা তো আমাকে মানতেই হবে, এই জন্যই বলছি যখন তখন আমার কেবিনে ঢুকে পড়বি না। তখন এই কথা শুনে চৈতি বলে, সাক্ষ্য তুই আমার সঙ্গে এরকম করে কেন কথা বলছিস? তুই কি আমাকে অপমান করছিস? তখন সাক্ষ্য বলে, না, আমি কারো অপমান করছি না, আমি ন্যায্য কথাই তো বলছি। চৈতি তখন ঝিলকে জিজ্ঞাসা করে, ঝিল আমি এসেছি বলে কি তোমার কোনো অস্বস্তি হয়েছে নাকি? তখন ঝিল কিছুক্ষণ চুপ করে থাকে, সে কিছুই বলে না। তার মাথায় তখন চৈতির সেই ডিভোর্সের বলা কথাগুলোই মাথায় ঘুরতে থাকে। অবশেষে কিছুক্ষণ পর ঝিল বলে, না, আমি তো বিরক্ত হয়নি, আপনি এখানে আসতেই পারেন। তখন সাক্ষ্য বলে, ওর সমস্যা না হলেও আমার তো সমস্যা হতে পারে, তাই বলছি যখন তখন আমার কেবিনে ঢুকে পড়বি না। তখন চৈতি বলে, অন্য পেশেন্ট দেখার সময়ও তো আমি আসি, তখন তো তোর সমস্যা হয় না, এই পেশেন্টের বেলায় আলাদা কেন হবে? তখন সাক্ষ্য বলে, চৈতি এ নিয়ে আমি আর এখন কোনো কথা বলতে চাই না, এখন এখান থেকে চলে যা। তখন চৈতি বলে, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, এখন থেকে যখনই আসবো তখন নক করেই আসবো। তখন ঝিলকে বলে, তুমি এখন ভালো আছো তো ঝিল? তখন ঝিল বলে, হ্যাঁ, আমি আগের থেকে অনেকটাই সুস্থ আছি। তখন চৈতি বলে, যেটা বলেছিলাম সেটা করবে তো? তখন ঝিল বলে, হ্যাঁ করব, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। তখন চৈতি সাক্ষ্যকে বলে, খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে তখন চৈতি চলে যাওয়ার পর ঝিল মনে মনে ভাবে, চৈতি ম্যাম ডিভোর্স ঠিক করতে বলেছে, তাই সব ঠিক হয়ে যাবে বললো সাক্ষ্যকে। আর এদিকে তখন সাক্ষ্য মনে মনে ভাবে যে ঝিলের সুস্থর কথা বলেছে, তাই সে বলেছে যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপর সাক্ষ্য ঝিলকে যখন ওষুধ বুঝিয়ে দিতে শুরু করে, সে বলে, এই মেডিসিনগুলো সময় মতো খাবে, খাবার ঠিক মতো খেতে হবে, আর আমি ওষুধগুলো পাঠিয়ে দেবো। তখনই ঝিল বলে, দরকার নেই, আমি বাইরে থেকে কিনে নেবো ওষুধগুলো, আপনার দয়ার আর আমার দরকার নেই। তখন এই কথা শুনে সাক্ষ্য বলে, আমি তোমাকে দয়া করছি না ঝিল। তখন ঝিল বলে, আমি জানি আপনি কি করছেন, আপনি আর আমার জন্য কিছু করবেন না, অনেক কিছুই তো করেছেন। তখন সাক্ষ্য বলে, আমি গাড়ি আর ড্রাইভার তো পাঠিয়েছিলাম, তুমি কেন সেটাই আসোনি? তখন ঝিল বলে, আমার গাড়িতে চড়ার অভ্যাস বন্ধ করতে হবে, আমার তো গাড়ি নেই, আমি তো রিক্সা করেই চলি, তাই গাড়িতে আসিনি, আর কখনো গাড়িতে আসবও না, আমার বস্তিতে তো গাড়ির পাঠাবেন না। তখন সাক্ষ্য বলে, তুমি এমন কেন করছো ঝিল? ঝিল তখন বলে, আমি তো খারাপ কিছু বলিনি, আমি যেমন কথা বলি তেমনই তো বলছি। তখন এই কথা শুনে সাক্ষ্য মনে মনে ভাবে, ওকে কেউ আদর করার কথা বলা শেখায়নি, তাই ও এমন করেই কথা বলছে। তখন ঝিল বলে, চৈতি তো আছেই আপনার, আর তার সঙ্গে ভালো করে কথা বলবেন আপনি। তখন এই কথা শুনে সাক্ষ্য হাসতে থাকে আর বলে, তুমি সবসময় চৈতিকে এখানে কেন টানো? তখন ঝিল বলে, কারণ চৈতি ম্যামের সঙ্গে তো আপনার বিয়ে ঠিক হয়েছে, তাই জন্যই বলছি তো। তখন সাক্ষ্য বলে, তুমি ভুল বলছো ঝিল। তখন ঝিল বলে, আপনি কেন আমার থেকে লুকাচ্ছেন? আমি কিন্তু সব কিছুই জানি যে কি হচ্ছে না হচ্ছে। তারপর ঝিল বলে, আপনি যদি সিনেমায় অভিনয় করতেন না, আপনি সেরা হতেন। তখন সাক্ষ্য বলে, কি বলছো তুমি? ঝিল বলে, আপনার জন্য কিছু একটা এনেছি, আপনি কি নেবেন? তখন ঝিলটা কাগজটা এগিয়ে দেয়। এদিকে সাক্ষ্য তখন ওটা দেখে ভাবে হয়তো এটা কোনো একটা চিঠি। তখন সাক্ষ্য জিজ্ঞাসা করে যে এটা কি? তখন ঝিল বলে, এখন এটা দেখবেন না, আমি চলে যাওয়ার পর আপনি দেখবেন। তখন সাক্ষ্য মনে মনে ভাবে, ঝিলকে আমাকে কোনো চিঠি লিখেছে? এরপর ঝিল অপারেশনের আগের দিনের ঘটনাগুলো মনে করতে থাকে। সাক্ষ্য তাকে স্ত্রী বলে পরিচয় দিয়েছিল, আই লাভ ইউ বলেছিল। ঝিল তখন ভাবে সবই তার নাটক ছিল। এদিকে তখন সাক্ষ্য বলে, তোমার মা দিদিকে ডাকো। তখন মিনু ও মিলি সেখানে চলে আসে এবং সাক্ষ্য তাদেরকে ওষুধগুলো বুঝিয়ে দেয় এবং সে বলে, সময় মতো খাবার খাওয়াবেন ঝিলকে, ঝিলকে আমি নিতে চেয়েছিলাম, আপনারা দেননি, এখন দেখছেন ওর অবস্থা। তখন এই কথা শুনে মিনু বলে, বাবা তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, তুমি তো আমাদের জন্য অনেক কিছুই করেছো, এখন আর কিছুই দরকার নেই। তখন ঝিল বলে, হ্যাঁ, আর কোনো তো প্রয়োজন নেই। তখন এই কথা শুনে সাক্ষ্য বলে, তুমি কেন এমন বলো? সবাইকে আমাকে সবার সামনে কি আমাকে ছোট করো কেন? তখন ঝিল বলে, আমি ভালো কথা বলতে পারি না, এটা তো তুমি ভালো করেই জানো। তারপর ঝিল সেখান থেকে চলে যেতে যায় আর সাক্ষ্যও তার পিছু পিছু যায়।
ঝিল বলে, তুমি এগোতে যাবে কেন? সাক্ষ্য বলে, আমি তো কোথাও যাচ্ছি না। তখন মিনু বলে, বাবা আমরা আসছি। এই বলে তারা সেখান থেকে চলে যায়। আর সাক্ষ্য বলে, গাড়ি করে নিয়ে যান। তখন মিনু বলে, রিক্সা করেই যাব, আমাদের গাড়ির দরকার নেই। ঝিলও তখন বলে, হ্যাঁ আমরা রিক্সাই ঠিক আছে, গাড়িতে নিয়ে আমরা চড়তে পারবো না। ঝিল বলে যে যেটা দিয়েছেন সেটা পড়ে দেখবেন। তখন সাক্ষ্য ভাবে, মা বোনের সামনে ও এসব কথা বলছে। ঠিক তখনই ঝিল সেখান থেকে চলে যেতে চায়। আর ঝিল তখনই মাথা ঘুরে সেখানেই পড়ে যেতে চায়। সাক্ষ্য তখন চিৎকার করে এবং মুহূর্তের মধ্যেই পড়ে যাওয়ার আগে ঝিলকে সে ধরে ফেলে এবং সে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে ঝিল, ঝিল তোমার কি হয়েছে, কেন এরম করছো, আমার সঙ্গে কথা বলো। ঝিল তখন কোনো শব্দ করতে পারে না। তো এইদিকে তখন মিলি আর মিনু চিৎকার করে বলে, ঝিল, ঝিল তুই চোখ খোল, তুই চোখ খোল। তখনই চৈতি সেখানে চলে আসে আর সব কিছু তার দেখে মনে হয় যে ঝিল নাটক করছে। এদিকে চৈতি মনে মনে ভাবতে থাকে, ও কাগজটা দিয়েছে কিনা সেটা আমাকে জানতে হবে। এরপর তখন চৈতি বলে, সাক্ষ্য আমি যা করার ব্যবস্থা করছি। তখন এই কথা শুনে সাক্ষ্য বলে, তোর কিছু করতে হবে না, আমি দেখছি, তুই এখান থেকে চলে যা। সাক্ষ্য তখন ঝিলকে কোলে নিয়ে কেবিনে চলে আসে। আর এটা দেখে চৈতি রেগে যায় আর মনে মনে বলে, ডিভোর্সটা হয়ে যাক, তারপর দেখবো। ঝিলকে এদিকে এসে শুয়ে দেয় সাক্ষ্য তার কেবিনে। তখন সে বলে, ঝিল কথা বলো, কি হয়েছে তোমার, কি হয়েছে তুমি বলো। চৈতি তখন বলে, এমন ভাব করছিস কেন, ঝিল কি মারা গেছে নাকি? তখন এই কথা শুনে তো সাক্ষ্য রেগে যায় আর সে বলে, চৈতি চুপ কর, তুই এখন এখান থেকে বেরিয়ে যা। ঝিলের যে প্রেশার মেপে দেখে এবং সে দেখতে পায় যে ঝিলের প্রেশার খুব লো। আর এদিকে চৈতি বলে, ওরা গরিব, ঠিক মতো খেতে পায় না, প্রেশার লো তো হবেই। তখন এই কথা শুনে সাক্ষ্য বলে, তুই চুপ কর, তুই এখান থেকে চলে যা, তুই এখানে কোনো কথাই বলবি না। এদিকে মিনুকে সে জিজ্ঞাসা করে, ঠিক মতো খাওয়া দাওয়া দেন না নাকি? তখন মিনু বলে, দিই তো। এদিকে তখন সাক্ষ্য বলে, 2বার ডিম 2 ঘন্টা পর পর খাবার দিতে হবে, বলেছিলাম না, মনে নেই নাকি? তখন চৈতি আবারও বলে, ওরা দেবে কোথায়? সাক্ষ্য তখন বলছে, তোকে বলছি না এখান থেকে চলে যেতে। ঠিক তখনই ঝিল উঠে বসে। সে বলে, আমি যেতে চাই না, আমি ঠিক আছি। সাক্ষ্য বলে, আচ্ছা রেস্ট নাও। এরপর ঝিল একটু সুস্থ বোধ করতেই সে আর সেখানে থাকতে চায় না। সে নিজে নিজে সেখান থেকে চলে যেতে চায়। সাক্ষ্য তাকে বারবার বারণ করে যে তাকে সে দিয়ে আসবে, কিন্তু ঝিল তখন কারোর কোনো কথা পাত্তা না দিয়েই সে সেখান থেকে চলে যায়। আর এদিকে তখন সাক্ষ্য ঝিলের এরকম আচরণ দেখে অবাক হয়ে যায় আর ঝিলের দিকেই সে তাকিয়ে থাকে।